আজকের ভিডিওতে আমরা ভারতের নদ নদী নিয়ে আলোচনা করব এবং এর এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব, উত্তর এবং ব্যাখ্যা নিয়ে। তো আজকের 64 নম্বর পার্ট, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফি পার্ট শুরু করেছিলাম, আজকে তার 64 নম্বর পার্ট। তো আজকে হচ্ছে নদ নদী, ভারতের নদ নদী। আমরা রিলিফ সম্বন্ধীয় ভিডিও আগের ভিডিওতে আলোচনা করেছি, যদি না দেখে থাকো তো আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে নদী বা ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্ডাস, গোদাবরী। উত্তর বি, গঙ্গা। গঙ্গা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম একটা নদী, সবচেয়ে বড় নদী, ভারতের অভ্যন্তরীণ নদী গঙ্গা। উত্তর বি, গঙ্গা। ভারতের অভ্যন্তরীণ প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এর দৈর্ঘ্য হতো 25-25 বা 25-10 থেকে 25-25 বলা হয়, 2525 কিমি। 25-25 এটা মনে রাখবে কত এর দৈর্ঘ্য। গঙ্গা নদীর একটি উৎস, এই গঙ্গা নদীর উৎস কোথায়? এটি উৎস কোথা থেকে এটি উৎপত্তি লাভ করেছে? অপশন এ অমরকণ্টক, অপশন বি ত্রিবেণী সঙ্গম, অপশন সি গঙ্গোত্রী হিমবাহ, অপশন ডি বারাহচি গ্লেসিয়ার। এটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। উত্তর সি, গঙ্গোত্রী গ্লেসিয়ার। গঙ্গোত্রী গ্লেসিয়ার এটি কোথায়? এই গ্লেসিয়ার থেকে কি নদী উৎপত্তি হয়েছে? ভাগীরথী। এই ভাগীরথী নদীটি এখান থেকে উৎপত্তি হয়েছে এবং ভাগীরথী তারপরে হচ্ছে অলকনন্দা মিশে গিয়ে যেখানে মিশেছে সেখান থেকেই দেবপ্রয়াগে মিশেছে, সে দেবপ্রয়াগ থেকে কিন্তু কি হয়? গঙ্গা নদীর উৎপত্তি হয়। ভাগীরথী নামে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এই গঙ্গা। উত্তর সি। 3 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করে? এই ব্রহ্মপুত্র নাম, এটা করে আসাম থেকে ব্রহ্মপুত্র নাম হয়, কিন্তু এটি কোন নামে প্রবেশ করে? ডিহাং, তিস্তা, লোহিত, যমুনা। ডিহাং। ডিহাং অরুণাচল প্রদেশ যখন এটা ভারতে প্রবেশ করে তিব্বত থেকে, তখন এটিকে দিহাং নামে প্রবেশ করে। উত্তর এ, দিহাং। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ইন্ডাস। ইন্ডাস নদী বা সিন্ধু নদী, একে হিন্দু বলা হয়, তো ইন্ডাস থেকে হিন্দু বলে উচ্চারণ করতে হবে। তো এটা হচ্ছে ইন্ডাস বা সিন্ধু নদী বর্তমানে প্রধানত কোন দেশে প্রবাহিত হয়? ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ। উত্তর পাকিস্তান। এই ইন্ডাস নদী বর্তমানে পাকিস্তানে প্রবাহিত হয়। উত্তর সি, পাকিস্তান। 5 নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, গোদাবরী, নর্মদা। উত্তর সি, গোদাবরী। গোদাবরী নদীটা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, এটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। উত্তর সি। এই গোদাবরী নদী আমাদের পেনিনসুলার সবচেয়ে বড় নদী। পরবর্তী প্রশ্ন, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল কোথায়? গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলকে কি বলা হয়? হরিদ্বার, বৃন্দাবন, এলাহাবাদ, এখন যে যার নাম প্রয়াগরাজ করা হয়েছে বারাণসী। তো উত্তর সি, এলাহাবাদ বা প্রয়াগরাজ। এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা ও যমুনার মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। উত্তর সি, এলাহাবাদ। গঙ্গা এলাহাবাদ মিশে যখন ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে মিলিত হয় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের নর্মদা নদী ও তাপ্তি নদী এর প্রবাহ কোন দিকে? পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণে, পশ্চিমে? দক্ষিণ ভারতের যে নদ নদী, সেই নদীগুলির বেশিরভাগ সমস্তটাই কিন্তু আমাদের পূর্ব বাহিনী নদী। নর্মদা ও তাপ্তি এই দুটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। উত্তর ডি, পশ্চিম বাহিনী, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে দিয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি সাধারণত কোথায় পতিত হয়েছে? সাধারণভাবে দক্ষিণ ভারতের নদীগুলি কোথায় প্রবাহিত হয়েছে? বঙ্গোপসাগরে, আরব সাগরে, লাক্ষাদ্বীপে, হিমালয়ে। তো বঙ্গোপসাগরে। দুটি নদী বাদ দিয়ে, নর্মদা ও তাপ্তি বাদ দিয়ে সবগুলি কিন্তু এই বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে পড়েছে। উত্তর এ। 9 নম্বর প্রশ্ন, কোন নদী দণ্ডাকারণ্য অঞ্চলে
মধ্যে প্রবাহিত হয়। এই দণ্ডকারণ্য অঞ্চল আমরা আগের ভিডিওতে পড়েছি, এটি ছত্তিশগড়, ওড়িশায় দণ্ডকারণ্য অঞ্চল বলা হয়। তো এই দণ্ডকারণ্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কোন নদী? গোদাবরী, নর্মদা, মহানদী, তাপ্তি। ওড়িশার সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে কি? মহানদী। উত্তর সি, মহানদী। মহানদী মহানদী ছত্তিশগড়, ওড়িশার দণ্ডকারণ্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বদ্বীপ কোন নদী গঠন করেছে? সব থেকে বড় বদ্বীপ কোন নদী গঠন করেছে? সব থেকে বড় বদ্বীপ, অপশন এ গঙ্গা ব্রহ্মপুত্র, অপশন বি গোদাবরী কৃষ্ণা, অপশন সি নর্মদা তাপ্তি, অপশন ডি যমুনা চম্বল। উত্তর এ, গঙ্গা ও ব্রহ্মপুত্র। গঙ্গা ও ব্রহ্মপুত্র মেঘনা নামে সমুদ্রে গিয়ে অপশন এ, উত্তর অপশন এ, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এটি গঙ্গা বদ্বীপ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। 11 নম্বর প্রশ্ন, কোন নদী পূর্ব ঘাট কেটে বঙ্গোপসাগরে পড়েছে? পূর্ব ঘাটকে কেটে, পূর্ব ঘাট উপত্যকা, পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট ভারতের, তো পূর্ব ঘাটকে কেটে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা, মহানদী, যমুনা, ইরাবতী। উত্তর ই, মহানদী। উত্তর বি, মহানদী। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎস কোথায়? নর্মদা নদীর উৎস কোথায়? আরাবল্লী, গঙ্গোত্রী, অমরকণ্টক, মহাবালেশ্বর। তো যে নর্মদা নদী, এটি দক্ষিণ ভারতের একটি বিখ্যাত নদী। তো এই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টক, অমরকণ্টক। উত্তর সি, অমরকণ্টক। নর্মদা নদী অমরকণ্টক, মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে এটি উৎপত্তি লাভ করেছে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি উপনদী? উপনদী কোনটি? উপনদী কখন বলা হয়? যখন কোনো নদী এসে মেন নদীতে বা মূল নদীতে মিশে, তখন তাকে উপনদী বলা হয়। আর যখন সেই নদী থেকে অন্য নদী বেরিয়ে যায়, তখন তাকে শাখা নদী বলা হয়। তো উপনদী কোনটি? গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, গোদাবরী। তো উপনদী এটি হচ্ছে কি? তিস্তা নদী। তিস্তা নদী কার উপনদী? ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী হচ্ছে তিস্তা। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি হিমালয়ের পূর্বে গঠিত বর্তমান ছিল? হিমালয় গঠনের আগে এই নদীর অস্তিত্ব ছিল, বা এই নদী গঠিত হয়েছে হিমালয়ের পূর্বে, বা পূর্ববর্তী নদী বলা হয় তাকে। সেটি কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্ডাস, যমুনা। উত্তর ইন্ডাস বা সিন্ধু। এই সিন্ধু নদী পূর্ববর্তী নদী। এটি আমাদের যে হিমালয় পর্বত, নবীন মঙ্গল পর্বত, এই হিমালয় পর্বতের আগেই এর গঠন হয়েছে, ইন্ডাস নদী। 15 নম্বর প্রশ্ন, যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গোত্রী। তো গঙ্গোত্রী হচ্ছে গঙ্গা নদীর উপনদী। কেদারনাথ, যমুনোত্রী, কৈলাস। উত্তর সি, যমুনোত্রী। গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়েছে, এবং যমুনা নদী যমুনোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর সি, যমুনোত্রী। পরবর্তী প্রশ্ন, কোন নদী উপত্যকায় হীরাকুদ বাঁধ স্থাপিত? মহানদী, গোদাবরী, যমুনা, কৃষ্ণা। উত্তর এ, মহানদী। ওড়িশার মহানদী, এটি বৃহত্তম বাঁধ, ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ। উত্তর এ, মহানদী। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎস কোথায়? কৃষ্ণা নদীর উৎস কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কনৌজ, অমরকণ্টক, মহাবালেশ্বর, মাউন্ট আবু। তো মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে এই কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। উত্তর সি, মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে কিন্তু এই কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী কোনটি? গঙ্গা প্রধান উপনদী আমি কি বলেছিলাম? মেন নদী, এই মেন নদীতে এসে মিলিত হয়, এটা হচ্ছে উপনদী। তো গঙ্গার উপনদী কোনটি? মহানন্দা, যমুনা, তিস্তা, কোসি। তো উত্তর উপনদী হচ্ছে যমুনা, বৃহত্তম একটা উপনদী হচ্ছে যমুনা। উত্তর বি, গঙ্গার উপনদী যমুনা। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়?
মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ থর মরুভূমি বা রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? একটা নদী আছে এখানে, ঘরঘরা, সরাবতী, লুনি, তিস্তা। তাহলে উত্তর লুনি। এটি একটি অন্তর্বাহিনী নদী, এটি কোনো সাগর বা মহাসাগরে পড়েনি, এটি কচ্ছ রোনে পড়েছে, সেজন্য এটিকে অন্তর্বাহিনী নদী বলা হয়। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি তিনটি দেশ অতিক্রম করে? তিনটি দেশ অতিক্রম করে করে কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, মহানদী। উত্তর বি, মহানদী। এটি তিব্বত, আমাদের ভারত এবং বাংলাদেশ এই তিনটি দেশে কিন্তু অতিক্রম করে দিয়ে বঙ্গোপসাগরে পড়ে। উত্তর বি, ব্রহ্মপুত্র। তিব্বত, ভারত ও বাংলাদেশ অতিক্রম করে। পরবর্তী প্রশ্ন, এখন চীন, তিব্বত করতেছে এখন চীন। উত্তর ব্রহ্মপুত্র। 22 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। তো নাগার্জুন সাগর বাঁধ যে নির্মিত হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর। উত্তর বি, কৃষ্ণা নদী। নাগার্জুন যে সাগর সেটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত হচ্ছে কর্ণাটকে। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি প্রধান বৈশিষ্ট্য কি? দক্ষিণ ভারতের নদীগুলি বা এই যে আমাদের মালভূমি অঞ্চলের নদী, ডেকান ট্র্যাপের নদী, পেনিনসুলা নদী, সেই পেনিনসুলার নদীগুলির একটি বৈশিষ্ট্য কি? বরফ গলনের উপর নির্ভর করে, বর্ষা ও বর্ষা নির্ভর বা অস্থায়ী, এটি সারা বছর জল প্রবাহিত হয়, গ্লেসিয়ার দ্বারা গঠিত। তো বর্ষা এবং অস্থায়ী, এটি বর্ষার জলে পুষ্ট, এটি কোনো গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয় না, সারা বছর জল থাকে না। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী সর্বাধিক রাজ্য প্রবাহিত হয়? সর্বাধিক রাজ্যে প্রবাহিত হয় কোন নদী? গঙ্গা, ইন্দাস, গোদাবরী, ব্রহ্মপুত্র। উত্তর অবভিয়াসলি এ হবে গঙ্গা। গঙ্গা নদী সবচেয়ে বেশি রাজ্যে প্রবাহিত হয়। কোন কোন রাজ্য? এখান থেকে নেব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কোথাও হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। তো উত্তরে ছটা, এই ছটা রাজ্য কিন্তু অতিক্রম করে এই গঙ্গা। উত্তর এ, গঙ্গা। 25 নম্বর প্রশ্ন আজকের, নদী বিভাজিকা বলতে বোঝায় কি বোঝায়? নদী বিভাজিকা বলতে কি বোঝায়? নদীর উৎসস্থান, নদীর মোহনা, নদীর দিক পরিবর্তন, দুটি নদীর মধ্যবর্তী মধ্যবর্তী উঁচু ভূমি। নদী বিভাজিকা বা জল বিভাজিকা বলা হয় যখন দুটি নদী, একটা নদী এবং দুটি নদী, এই দুটি নদীর মধ্যবর্তী যে পর্বত অঞ্চল আছে বা উঁচু অঞ্চল আছে সেটা হচ্ছে নদী বিভাজিকা। এটাই বলা হয় জল বিভাজিকা। তো দুটি নদীর মধ্যবর্তী উঁচু ভূমি। উত্তর ডি, দুটি নদীর মধ্যবর্তী উঁচু ভূমি। পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, কোন নদীকে সর নদী বা দুঃখ নদী বলা হয়? কোন নদীকে? যমুনা, সরস্বতী, গঙ্গা, লুনি। তো সরস্বতী নদী, এটির অস্তিত্ব এখন নাই, এটি মৃতপ্রায় একটি নদী। তো ধরা হয় যে এই সরস্বতী নদী আগে এটির অস্তিত্ব ছিল, এটি সর নদী বলা হয় সরস্বতী। উত্তর বি, সরস্বতী নদী। সরস্বতী নদী এখন প্রায় মৃতপ্রায়, একে কখনো সর নদী বলা হতো। তো এটি মরুভূমির, এখন যে জলবায়ু পরিবর্তন হয়েছে, তো যেখানে থর মরুভূমি গড়ে উঠেছে, ফলে এই নদীটি মৃতপ্রায় বা মৃত হয়ে গেছে, নদীর কোনো অস্তিত্ব সেখানে নেই। কিছু কিছু খাত এখানে রয়েছে এবং হ্রদ টাইপের একটু রয়েছে, কিন্তু এখানে বোঝা যায় কি করে বোঝা যায় যে আগেকার যুগে প্রাচীনকালে এর যে সরস্বতী নদী, এই সরস্বতী নদীর কথা কিন্তু বেদে এসেছে। এই সরস্বতী নদীর কথা তো এই বেদ থেকে নেওয়া যায় এই সরস্বতী নদীর কথা। তো এটি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই যে অঞ্চল, সেখানে কিন্তু গুজরাট এই অঞ্চলে কিন্তু প্রবাহিত হতো সরস্বতী নদী। উত্তর বি। এখানে সরস্বতী নদীর একটা ছবি দিয়েছি, তো এখানে দেখো এটা হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদীর পাশেই কিন্তু সরস্বতী নদীর একটা কোন দিকে প্রবাহিত হতো সেটি কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে পড়ে আছে লুনি নদী। তো লুনি নদী একটি অন্তর্বাহিনী নদী, এটি কোচ্ছরণে পড়েছে। এর সেরকম একটা বড় নদী ছিল সরস্বতী নদী। এখানে রাজস্থান, গুজরাট প্রবাহিত হয়ে পাঞ্জাব প্রদেশে যে প্রবাহিত হয়ে এখানে অনেক সেটেলমেন্ট গড়ে উঠেছে। এর নদীর পাশাপাশি নদীমাতৃক যে
একটা গ্রাম, সেখানে কিন্তু অনেক নদী গ্রাম গড়ে উঠেছে, কিন্তু এখন প্রায় সেই নদীটি নেই। কিন্তু ধরা হয় যে এই গ্রামের যে মধ্যবর্তী, সেই মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এই গ্রামটি, এই নদীটি প্রবাহিত হতো। স্রোত নদী একটি কাল্পনিক, কাল্পনিক বলতে কি এখন মৃতপ্রায়, মানে নদী বস্তু কোনো এখন নেই। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কোন নদী হিমালয় অঞ্চলে সিয়াং নামে পরিচিত? সিয়াং নামে পরিচিত কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস, যমুনা। উত্তর ডি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীকে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। তো কি হয়, তিব্বতে কি নামে ডাকা হয়? সাংপো নামে ডাকা হয়। ব্রহ্মপুত্র তিব্বত সাংপো নামে ডাকা হয়, এবং অরুণাচল প্রদেশে সিয়াং নামে ডাকা হয়, এবং আসামে কি ব্রহ্মপুত্র নামে ডাকা হয়, এবং পরে যখন মিলিত হয় গঙ্গার সাথে, তখন যে বাংলাদেশে মেঘনা নামে ডাকা হয়। উত্তর ব্রহ্মপুত্র, বি। 28 নম্বর প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এই বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? কৌণিক, সরলরেখার, বদ্ধ, পাখাকৃতির। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, তো এটি পাখাকৃতির বদ্বীপ। উত্তর ডি পাখাকৃতির। কোন নদী ঘোরঘরিয়া ঘোরঘরিয়া নদী নামে স্থানীয়ভাবে পরিচিত? তো ঘোরঘরিয়া নদী কাকে বলা হয়? স্থানীয় নাম ঘোরঘরিয়া। তো কোন নদীকে ঘোরঘরিয়া নদী বলা হয়? মহানদী, গোদাবরী, তাপ্তি, লুনি। তো লুনি নদীকে বলা হয় ঘোরঘরিয়া নদী। উত্তর ডি লুনি নদী। লুনি নদীকে লবণাক্ত জলের কারণে, বেশি লবণাক্ত বলে এই রাজস্থানের এই নদীকে ঘোরঘরিয়া নদী বলা হয়, লুনি নদীকে। 30 নম্বর প্রশ্ন, কোন নদী উপত্যকায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? গঙ্গা, যমুনা, অলকনন্দা, সরস্বতী। উত্তর সি অলকনন্দা। এই অলকনন্দা নদীর পাশেই কিন্তু এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে। উত্তর সি অলকনন্দার পাশেই, নদীর পাশেই। এই অলকনন্দা এবং যে ভাগীরথী, এই দুটি মিলনের ফলেই গঙ্গার উৎপত্তি হয়েছে, নাম হয়েছে গঙ্গা। পরবর্তী প্রশ্ন, কোন নদীর গঙ্গার সঙ্গে যুক্ত হয় না? কোন নদী গঙ্গার সঙ্গে যুক্ত হয় না? চম্বল, কোসি, ঘরঘরা, কৃষ্ণা। গঙ্গার সঙ্গে যুক্ত হয় চম্বল, কোসি এবং ঘরঘরা। এটি কিন্তু গঙ্গার উপনদী। কৃষ্ণা এটি একটি দক্ষিণ ভারতের একটি স্বতন্ত্র নদী, এটি যুক্ত হয় না। উত্তর ডি কৃষ্ণা। এটি মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে কৃষ্ণা নদী। 32 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের অভ্যন্তরীণ নদী, অভ্যন্তরস্থ নদী কোনটি? যমুনা, চম্বল, লুনি, গোদাবরী। তো অভ্যন্তরস্থ নদী হচ্ছে লুনি। উত্তর সি লুনি নদী, এটি অভ্যন্তরীণ নদী। পরবর্তী প্রশ্ন, কোন নদী ত্রিবেণী সঙ্গম সৃষ্টি করেছে? কোন কোন নদী ত্রিবেণী সঙ্গম সৃষ্টি করেছে? গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা, কোসি, যমুনা। গঙ্গা, চম্বল, যমুনা। গঙ্গা, তিস্তা, কোসি। তো গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই তিনটি নদীর মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এলাহাবাদে মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গম। উত্তর গঙ্গা, যমুনা ও সরস্বতী। 34 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ, এই সর্দার সরোবর ড্যাম কোন নদীর ওপর নির্মিত হয়েছে? মহানদী, তাপ্তি, নর্মদা, কৃষ্ণা। উত্তর নর্মদা। এই নর্মদা নদীর ওপরে কিন্তু এই সর্দার সরোবর ড্যাম নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, পেনার। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এর দৈর্ঘ্য 1465, আর গঙ্গার দৈর্ঘ্য কত? 2525। 2525 মনে রাখবে, 2525, 2525, এটা মনে রাখবে। গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525, আর যে আমাদের গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। এটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গঙ্গা নদীর ডেল্টা এলাকায় কি ধরনের বন পাওয়া যায়? গঙ্গা নদীর ডেল্টা বলতে গঙ্গার কি বদ্বীপ অঞ্চল, এই বদ্বীপ অঞ্চলে কোন ধরনের এই বনাঞ্চল পাওয়া যায়? পার্বত্য বন, শুষ্ক পাতাঝরা বন, পর্ণমোচী বন, ম্যানগ্রোভ বন। তো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের সুন্দরবন, এই সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ বন। উত্তর ডি ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন, পেনার নদী, পেনার নদী কোথায় অবস্থিত? কোথায় প্রবাহিত হয় পেনার নদী? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, কেরালা ও গোয়া। পেনার নদী কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়। উত্তর সি
পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, নিচের কোন নদী ভাগীরথী নামে পরিচিত? ভাগীরথী নামে কোন নদী পরিচিত? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, অলকনন্দা? উত্তর বি গঙ্গা। গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। উত্তর বি গঙ্গা। 29 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি পূর্ণ বর্ষা নির্ভর নয় বা বর্ষার উপর নির্ভর নয়? কোনটি? গঙ্গা, গোদাবরী, মহানদী, কাবেরী? তো গঙ্গা কিন্তু বর্ষা নির্ভর নয়, এটি একটি কি হিমালয়ের যে পার্বত্য নদী, বরফ গোলা জলে পুষ্ট নদী। উত্তর এ গঙ্গা। কোন নদীর মোহনায় কলকাতা বন্দর অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, একসময় ভারতের রাজধানী ছিল, 1911 সালে এটি পাল্টা হয়েছে। তো এই কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, হুগলি, যমুনা, ব্রহ্মপুত্র? তো গঙ্গা নদীর শাখা নদী কি হুগলি। এই হুগলি নদীর তীরে কিন্তু এই কি গঙ্গা নদী অবস্থিত, এই কলকাতা অবস্থিত হুগলি নদীর তীরে। ভারতের কোন নদীর প্রকল্প অন্তঃরাজ্য জলবন্টন বিরোধে পরিচিত? জলবন্টন বিরোধ বা জল বিরোধে পরিচিত কোন নদীটি? মহানদী, কৃষ্ণা, কাবেরী, যমুনা? তো কাবেরী নদীর জলবিবাদ, এটি কিন্তু অন্তঃরাজ্য জলবিবাদ নামে পরিচিত। দুটি রাজ্যের মধ্যে কি দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। তো কাবেরী নদীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটক, তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে দীর্ঘকালীন বিবাদ এখন চলছে। কাবেরী নদীর জল বিবাদ। উত্তর সি কাবেরী নদী। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে উপত্যকার জননী বলা হয়? উপত্যকার জননী কোন নদীকে বলা হয়? যমুনা নদী, নর্মদা নদী, মহানদী, গোদাবরী? উত্তর বি নর্মদা নদী। নর্মদা নদীকে বলা হয় উপত্যকার জননী। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, হিমবাহ নির্ভর নদীগুলির একটি বৈশিষ্ট্য। বর্ষাকাল শুকিয়ে যায়, শীতকালে প্রবাহিত হয় না, 12 মাসে জল প্রবাহ থাকে, শুধুমাত্র বর্ষার সময় জল থাকে। তো হিমবাহ নদীর একটি বৈশিষ্ট্য হচ্ছে 12 মাস সবসময় জলপ্রবাহ থাকে, এটি বরফ গলা জলে পুষ্ট। উত্তর সি 12 মাস জলপ্রবাহ সক্ষম থাকে, জলপ্রবাহ সবসময় থাকে। পরবর্তী প্রশ্ন, নর্মদা ও তাপ্তির মধ্যে সাদৃশ্য কি? নর্মদা ও তাপ্তি নদীর মধ্যে সাদৃশ্য কি? হিমবাহ নির্ভর, পূর্ব দিকে প্রবাহিত হয়, পশ্চিম দিকে প্রবাহিত হয়, ডেল্টা গঠন করে না। ডেল্টা গঠন করে, এটি কিন্তু উত্তর কি হয় পশ্চিম দিকে প্রবাহিত হয়, ডেল্টা গঠন করে না। এই দুটি কিন্তু ডেল্টা গঠন করে না। হ্যাঁ, নর্মদা ডেল্টা গঠন করে না এবং তাপ্তি ডেল্টা গঠন করে না। উত্তর হবে সি পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই দুটি হচ্ছে পশ্চিমায়ন নদী। আর পূর্বায়ন নদীর যতগুলো নদী আছে, গোদাবরী, তারপর কাবেরী, কৃষ্ণা, এগুলি কি হয় পূর্বায়ন নদী, এগুলি বে অফ বেঙ্গলে পড়েছে। দেন উত্তর হবে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এই দুটি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর কোন কোন দুই উপনদী মিলিত হয়েছে? কোন কোন দুই উপনদীতে মিলিত হয়ে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে? তো আগে আমরা বলেছি অলকনন্দা এবং ভাগীরথী। উত্তর সি ভাগীরথী এবং অলকনন্দা, এই দুটি মিলনের ফলেই কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উত্তর সি। দেবপ্রয়াগ, এই দেবপ্রয়াগে এটি অলকনন্দা ও ভাগীরথীর যে মিলনস্থল, সঙ্গমস্থল, সেটাকে দেবপ্রয়াগ নামে পরিচিত। এবং যে গঙ্গা যমুনা, এটি হচ্ছে কি গঙ্গা যমুনা ত্রিবেণী সঙ্গম। 46 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর মুলসি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে? কোন নদীর ওপর? কৃষ্ণা, গোদাবরী, নর্মদা, মহানদী, মুলামুঠা? মুলসি জলবিদ্যুৎ প্রকল্প মুলামুঠা, এই মুলামুঠা নদীর ওপরে কিন্তু এই মুলসি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। উত্তর ডি মুলামুঠা। মুলসি জলবিদ্যুৎ প্রকল্প কি মুলামুঠা নদী। এরপর মহারাষ্ট্র, এটি মহারাষ্ট্রে একটা নদী। তো এই মহারাষ্ট্রের মুলামুঠা নদীর ওপরেই মুলসি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। উত্তর ডি। 47 প্রশ্ন, কোন নদীকে ভগবতী নদী নামে পরিচিত? ভগবতী নদী কাকে বলা হয়? কাবেরী নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী, যমুনা নদী? ভগবতী নদী কাকে বলা হয়? ভগবতী নদী কাকে বলা হয়? কাবেরী নদীকে। তামিলরা কি বলা হয়? তামিলরা কে বলা হয় ভগবতী নদী বলা হয়। একে পূজা করা হয়, কাবেরী নদীকে পূজা করা হয় ভগবতী নদীর রূপ বলে ভগবতী নদীর এর নাম, স্থানীয় নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে 48 নম্বর প্রশ্ন, কোন নদী পাটনার নিকটে গঙ্গায় মিশেছে? পাটনার কাছে কোন নদী গঙ্গায় মিশেছে?
কোসি, তিস্তা, চম্বল, ঘরঘরা। উত্তর এ কোসি নদী। কোসি নদী পাটনার কাছে গঙ্গায় মিশেছে। উত্তর এ কোসি নদী। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, কোন নদী হিমালয়ের মধ্যাংশ থেকে উৎপন্ন হয়? হিমালয়ের মধ্যাংশ থেকে উৎপন্ন হয়েছে। তো হিমালয়ের মধ্যাংশ কোথায়? হিমালয়ের মধ্যাংশ তো আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম, এই পশ্চিমবঙ্গ আসামের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু এটি হচ্ছে মধ্যাংশ। তো এই মধ্যাংশতে উৎপন্ন লাভ করেছে কোনটি? মধ্যাংশ উৎপন্ন লাভ হচ্ছে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা। তো এটি উত্তর তিস্তা। উত্তর এ তিস্তা নদী হচ্ছে হিমালয়ের মধ্যাংশ থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা নদী সিকিম এবং পশ্চিমবঙ্গ অতিক্রম করে ব্রহ্মপুত্রে মিশে, বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রে মিশে। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদীর মোহনা কোথায়? তাপ্তি নদীর মোহনা কোথায়? সুরাট, বোম্বাই, পোরবন্দর, গোয়া। তো উত্তর এ সুরাট, গুজরাটের সুরাট। উত্তর এ গুজরাটের সুরাট। তাপ্তি নদী গুজরাটের সুরাটে এসে আরব সাগরে পতিত হয়। সুরাট একটি গুজরাটের বিখ্যাত শহর। এই সুরাতের কাছে এসে এই তাপ্তি নদীর কি আরব সাগরে মিশে, মান্নার উপসাগরে। তো এই ছিল আমাদের প্রশ্ন আজকের ড্রেনেজ বা নদ নদী, ভারতের নদ নদী সম্বন্ধে। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। ধন্যবাদ।